দর্শক, বিমানবন্দর একটা খুবই সেন্সিটিভ জায়গা। বিমানবন্দরের চেকপোস্ট রাখার উদ্দেশ্যই হচ্ছে কেউ কোনো অসাধু কর্মকাণ্ডের মাধ্যমে কোনো অবৈধ দ্রব্যাদি যেন অভ্যন্তরে নিয়ে যেতে না পারে, কিংবা বিমানের মাধ্যমে কোনো দ্রব্য আসলেও সেটা যেন বের হয়ে না আসতে পারে বিমানবন্দরে, সবার চোখ ফাঁকি দিয়ে। সেই কারণে স্ক্যানিং ব্যবস্থাটা, অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থা বিমানবন্দরে চালু হয়েছে, চালু থাকে। পৃথিবীর সব বিমানবন্দরেই চালু থাকে, বাংলাদেশের বিমানবন্দরও তার ব্যতিক্রম নয়। সেই স্ক্যানিং সিস্টেমেই এবার ধরা পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই খবরটা দিনের বেলাতে বেশ কিছু অনলাইন গণমাধ্যম দিয়েছিল, তারা সেই খবরটা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে, এমনটাও আমরা দেখেছি। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অস্বীকার করেছেন চাপ দিয়ে কোনো নিউজ সরানো হয়নি। এদিকে চ্যানেল 24 বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিয়েছে। সেই সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে বিমানবন্দরে চেকিং পোস্ট, যে চেকপোস্ট পার হওয়ার সময় স্ক্যানিং যে সিস্টেম, সেটা পার হওয়ার সময় তার ছোট যে লাগেজ, সেই লাগেজে পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়। পিস্তলের ম্যাগাজিন মানে হচ্ছে যে পিস্তলের গুলি স্বয়ংক্রিয়ভাবে যে এটার মধ্যে থাকে, অনেক ক্ষেত্রে 15টা, 17টা, 20টা, কখনো কখনো তার কম গুলিও থাকতে পারে। ম্যাগাজিনের ধারণ ক্ষমতা অনুযায়ী সেই গুলি থাকে এবং সেটা পিস্তলের সঙ্গে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে পিস্তল তখন সেই ম্যাগাজিনের মধ্য থেকে গুলি নিয়ে ফায়ারের উপযোগী হয়ে যায়। সেই ব্যাপারটাই, ম্যাগাজিনটা খুলেও রাখা যায়, আবার পিস্তলের সঙ্গেও রাখা যায়, দুইভাবেই রাখা যায়। সেই ম্যাগাজিনটাই পাওয়া গেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে। এটা নিয়েই হুলস্থুল কাণ্ড। বলা হচ্ছে গণমাধ্যম নিউজ করার পরে সরকারের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে চাপ দিয়ে সেই নিউজ সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। আমরা একাধিক গণমাধ্যমে সেরকম ব্যাপার দেখেছিও, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো কার্ড দিয়ে সেই খবর যখন পোস্ট করেছিল, তারপরে সেই গণমাধ্যমের অনলাইনে গিয়ে সেই খবর আর দেখা যায়নি। খবরের জায়গায় এরর দেখা গিয়েছে, নট ফাউন্ড দেখা গিয়েছে। সুতরাং সেখানে সরকারের চাপ থাকতেই পারে। কিন্তু বিমানবন্দরে আদতে কি হয়েছিল, কেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পিস্তলের ম্যাগাজিন সহ বিমানে উঠতে গেলেন এবং বিদেশ সফর করতে যখন গেলেন তখন কেন তার সঙ্গে ম্যাগাজিন পাওয়া গেল? ঘটনাটি কি নিছক অসাবধানতাবশত, নাকি পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অন্য কোনো কারণ থাকার কি কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ধরনের আত্মপক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। মধ্যে কথা হচ্ছে, এখন প্রায় সব গণমাধ্যমেই খবর চলে এসেছে, যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে পোস্ট দিয়েছেন এটা নিয়ে, সেটা নিয়ে খবর করতে গিয়ে প্রসঙ্গত বিমানবন্দরে এই ঘটনা ঘটে, এইভাবে গণমাধ্যমগুলো নিউজ করেছে। চ্যানেল 24 প্রথম দেখলাম যে তারা সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দিয়েছে। কি হয়েছিল বিমানবন্দরে, সে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে সেখানে তার পিস্তলের ম্যাগাজিন পাওয়া গেছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরবর্তীতে ফেসবুক পোস্টে বলেছেন যে তার লাইসেন্সকৃত পিস্তলের ম্যাগাজিন এটা। কিন্তু কি ঘটেছিল, ঢাকা পোস্ট যেটা, ঢাকা টাইমস যেটা বলছে, তার শিরোনামের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে ম্যাগাজিন ভুলবশত এসেছে বলে দাবি করা হয়েছে। সেখানেই বলা হয়েছে যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে থাকা একটা ব্যাগে অ্যামুনেশন ম্যাগাজিন পাওয়া গেছে। শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া টার্কিশ এয়ারলাইন্সের TK 713 নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন। সেখানে মারাক্কাস OIC ইউথ ক্যাপিটাল 2025 অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
সেখানে তার সহকারীদেরও দেখা গেছে। হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ ঢাকা টাইমসকে বলেছেন, সকালে বোর্ডিং করার আগে প্রি বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউসের অর্থাৎ ছোট ব্যাগ মধ্যে ম্যাগাজিন পাওয়া যায়। ম্যাগাজিনটি শনাক্তর পর তিনি জানান এটি ভুলবশত লাগেজে চলে এসেছে। এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন। এরপর তিনি বিমানে ওঠেন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক পরিবহন সংস্থা ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন একেবারে নিষিদ্ধ জিনিস তিনি বহন করছিলেন, সেই কারণে স্ক্যানিংয়ে ধরা পড়েছে। তিনি উপদেষ্টা না হয়ে যদি সাধারণ মানুষ হতেন তাহলে তার গ্রেপ্তারের ঘটনাটাও আমরা হয়তো দেখতাম। যেহেতু উপদেষ্টা, তিনি এটাতে দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে তিনি আবার বিমানে উঠেছেন। এরপরে এটা নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যম খবর করেছে তখন অভিযোগ উঠেছে যে সরকারি প্রেসারে সেই গণমাধ্যমগুলো সেই খবরগুলো ফেলে দিতে বাধ্য করেছে। সিসিটিভি ফুটেজে চ্যানেল 24 কি বলছে সেখানে একটু চলুন যাওয়া যাক। সিসিটিভি ফুটেজের কিছু অংশ আপনারা দেখে নেন। প্রথমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢুকলেন, তারপরে তার সহকারীরা এপিএসরা ঢুকলেন, ব্যাগ স্ক্যানিং হলো, তারপরে সাংবাদিক যে পিএস রয়েছেন তিনি সেখানে বুঝলেন যে ব্যাগে সামথিং রং কিছু পাওয়া গেছে। তিনি আবার ফোন করলেন, কাকে যেন মনে হলো যে আসিফ মাহমুদকেই ফোন করলেন। আসিফ মাহমুদ সেখানে আবার আসলেন, এসে সেটা নিয়ে কথা বললেন এবং সেখানে দুঃখ প্রকাশ করলেন। সেই ম্যাগাজিনের ব্যাগটা রেখে দেওয়া হলো, তারপরে তিনি আবার বিমানে উঠলেন। এরকম একটা পরিপূর্ণ সিসিটিভি ফুটেজ ছেড়েছে চ্যানেল 24, তার আংশিক আপনারা দেখলেন। তার মানে হচ্ছে যে সেটা পাওয়া গেছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বরাত দিয়ে সময় নিউজ বলছেন যে ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার, যা জানিয়েছেন এটা বিষয়ে তিনি জানিয়েছেন যে ঘটনাটা অনিচ্ছাকৃত এবং এটা ভুলবশত হয়েছে। কি হয়েছে তিনি এটা নিয়ে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। সেটাকে কেন্দ্র করে সময় নিউজ বলছে যে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে কোথায় হত্যা চেষ্টা করা হলো, তাদেরকে কোথায় হত্যার জন্য আক্রমণ করা হলো, ব্যাপারটা ধোঁয়াশাপূর্ণ। এ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাহিদ ইসলাম কিংবা মাহফুজ আলম কিংবা গুরুত্বপূর্ণ যারা রয়েছে সার্জিস আলমদের কোনো ধরনের হত্যা চেষ্টার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। হাসনাত আবদুল্লার উপরে গাজীপুরে তার গাড়িতে ইট মারার ঘটনা আমরা দেখেছি, সেটাও অনেকে আবার এখন পর্যন্ত যেহেতু সেই ব্যাপারটা আলোর মুখ দেখেনি, সেহেতু অনেকে বলেন যে সেটা এক ধরনের নাটকও হতে পারে, যে নিজেরাই এটা অ্যারেঞ্জ করে একটা বোঝানো যে তাদের উপরে এখনও আক্রমণ চলছে। এরকম আলোচনাও রয়েছে। এই রকম আলোচনা থাকতো না যদি হাসনাত আবদুল্লার আক্রমণের ওই ঘটনাটার সঙ্গে প্রকৃতভাবে যারা দোষী তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হতো। এখন পর্যন্ত সেরকম কিছু আমরা দেখতে পাইনি। কিন্তু হাসনাত আবদুল্লার ওই ঘটনাটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেটা বলছেন যে অভ্যুত্থানের নায়কদের হত্যা চেষ্টা করা হয়েছে, এটা একেবারেই নিছক বানানো একটা ব্যাপার। কারণ অভ্যুত্থানের যারা নায়ক তাদেরকে কোনোভাবেই কোথাও হত্যা চেষ্টা করা হয়নি। আমরা নাহিদ ইসলামকে দেখেছি কিংবা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাদের দেখেছি নিজেরাই নিজেদের বিভিন্ন সমাবেশে গিয়ে সেখানে মারামারি হয়েছে, 2 পক্ষ 3 পক্ষ তৈরি হয়েছে, হ্যাপাজট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, এমন ঘটনা দেখেছি। কিন্তু হত্যা চেষ্টার যে ব্যাপারটা তিনি বললেন সেরকম কোনো ঘটনা দেখিনি, যদিও তিনি অভিযোগ করেছেন।
তিনি বলেছেন যে কয়েক দফা হত্যা চেষ্টা চালানো হয়েছে, তার উপরে হত্যা চেষ্টা এই ব্যাপারে যদি সংবাদ থাকে তাহলে অবশ্যই আমাদের জানা উচিত যে কোথায় হত্যা চেষ্টা করা হলো। তিনি বলেছেন যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা। তিনি উপদেষ্টা হয়েছেন 5 আগস্ট সরকার পতনের পর, 8 আগস্টই উপদেষ্টা হয়েছেন, তারপরে থেকেই তিনি তার পরিবার প্রোটোকলের মধ্যেই রয়েছেন। তাহলে প্রোটোকলের বাইরে তার কখন যাওয়া প্রয়োজন হলো, প্রোটোকলের বাইরে তার থাকার প্রয়োজন কখন হয়, সেটা একটা বড় প্রসঙ্গ। কারণ মন্ত্রী সমমর্যাদার তিনি, মন্ত্রীদের সব সময় প্রোটোকল দেয়া হয়, এটাই নিয়ম, তিনি প্রোটোকলের মধ্যেই সব সময় থাকেন। যদিও তার ইচ্ছা যে কেউ লাইসেন্স অস্ত্র রাখতেই পারেন, তিনিও রেখেছেন। মরক্কোর মারাকাশে অনুষ্ঠিত বৈঠকে তিনি অংশগ্রহণ করতে গিয়েছেন। সকাল 6টা 50 ফ্লাইট ছিল উল্লেখ করে আসিফ লিখেছেন, ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আর একটা ম্যাগাজিন ব্যাগেই থেকে যায়, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসে। তিনি বলেছেন যে বিষয়টা সম্পূর্ণ আনইনটেনশনাল, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই, ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে। খুবই স্বাভাবিক ব্যাপার যে তার ইন্টেনশন যদি থাকতো তাহলে তো অস্ত্র রেখে আসতেন না, কিন্তু অস্ত্র নিয়ে তিনি কি বিমানবন্দরে ঢুকতে পারতেন না। ম্যাগাজিনই আটকে গেছে, অস্ত্রও আটকে যেত, এটা কথার কথা তিনি বলেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে কোনো স্ক্যানিংয়ে যে কোনো কিছু ধরা পড়তেই পারে, কিন্তু তিনি যদি ভুলবশত সেটা রেখে আসেন খুবই ফাইন কথা, ভুলবশত হয়েছে। তবে আবার মজার ব্যাপার, তিনি বলেছেন যে তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই ঘটনার পর আমি টিম সহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। এটা খুব একটা সত্য কথা নয় যে কেউ চাইলেই অস্ত্রের লাইসেন্স পেয়ে যাবে। অস্ত্রের লাইসেন্স পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক সামর্থ্য থাকতে হয়, অনেক লবিং থাকতে হয়। যে কেউ চাইলেই অস্ত্রের লাইসেন্স সরকার যে কাউকে দেয় না। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আপনি যেহেতু উপদেষ্টা, আপনি চাওয়া মাত্রই পেয়ে গেছেন, যে কেউ চাইলে এটা পাওয়া যায় না, এটা মিথ্যা কথা, এটা সত্য কথা নয়। কিন্তু বিমানবন্দরে যেটা ঘটলো সেটা নিয়ে এত লুকোচুরি খেলা কেন? সংবাদ মাধ্যমকে চাপ দেয়া কেন? সংবাদ মাধ্যমের সংবাদ উধাও হয়ে গেল কেন? স্রেফ একটা তিনি বিমানবন্দরে বসে থেকেই একটা মন্ত্রণালয়ের তার পিএসের কাছে একটা বিবৃতি পাঠিয়ে দিয়ে রাখতে পারতেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। তিনি জানেন যে এই ঘটনা উপদেষ্টাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটলে সেটা নিউজ হয়ে যেতে পারে, তার একটা জবাবদিহি তিনি দিয়ে যেতে পারতেন, তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত। কেউ যদি নিউজও করত তাহলেও তার যে জবানবন্দি, তার যে আত্মপক্ষ সমর্থনের কথা, সেটা সহ নিউজ করত, তাহলে আর কারো ভুল বোঝাবুঝির অবকাশ থাকতো না। আমার মনে হয় যে সেটা না করে বরং এই যে সময় নিয়েছেন এবং ব্যাপারটাকে এক ধরনের চাপা রাখতে চেয়েছেন, সেই কৌশলেই তিনি হেরে গেছেন এবং এর কারণেই এত বেশি সমালোচিত হয়েছেন। এবং তাকে নিয়ে এই সমালোচনাও হচ্ছে যখন তার এলাকায় মুরাদনগরে ধর্ষণের এত বড় একটা ঘটনা ঘটেছে। গত রাতে তিনি দায়সারা একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে এবং সেখানেও পলিটিক্যালি বিভিন্নভাবে আওয়ামী লীগ, বিএনপি এই প্রসঙ্গগুলো আনার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম পাল্টা অভিযোগ করেছেন। এরকম একটা সেন্সিটিভ টাইমে তার এলাকাতে যেহেতু ঘটনাটা ঘটেছে, সেই মুহূর্তে এই বিদেশ সফরটা কতটা গুরুত্বপূর্ণ সেটাকে তিনি পিছিয়ে দিতে পারতেন কিনা কিংবা ক্যান্সেল করতে পারতেন কিনা, দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে, যখন আমরা শান্তির সন্ধানে রয়েছি, শান্তি খুঁজেই পাচ্ছি না, তখন এই ব্যাপারগুলো নিয়েও সমালোচনা হচ্ছে। সব মিলিয়ে সরকারে থাকলে একটু সমালোচনা হবেই, সহ্য করতেই হবে, সেটাই এখন ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় বিমানবন্দরে যেটা ঘটলো সেটাকে নিছক অনিচ্ছাকৃত নাকি পেছনে কোনো কাহিনী রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।